লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক, নির্বাচনের সময় ও সংস্কারে বিশেষ গুরুত্ব। গুম ও খুনের ৬৭% ঘটনার জন্য দায়ী পুলিশ, র্যাব ও সিটিটিসি। বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ, যমুনা সেতুতে গাড়ির চাপ, টোল প্লাজা পর্যন্ত ৪ কিলোমিটার যানজট। বান্দরবানের আলীকদমে নদী থেকে আরেক পর্যটকের মরদেহ উদ্ধার, দুদিনে মিলল ২ মরদেহ, এখনো নিখোঁজ একজন। তেহরানে হামলার জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন ছড়েছে ইরান, ভূপাতিত করার দাবি তেল আবিবের। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি মাহমুদ শরীফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের রাজনীতিতে নতুন আবহ তৈরি হতে পারে এই বৈঠকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময়। এই বৈঠকে আলোচনার বিষয়ের মধ্যে থাকতে পারে জুলাই ঘোষণাপত্র সংস্কারের বিষয়গুলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই বৈঠক হতে পারে 1-to-1, তবে প্রধান উপদেষ্টা ও তারেক রহমান চাইলে বৈঠকে আরও কেউ থাকতে পারেন। এই বৈঠকটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানবো। লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রহমান। হাসান, বৈঠক কতক্ষণ আগে শুরু হয়েছে, আর বৈঠককে ঘিরে এই হোটেলের আশপাশে বিএনপি নেতাদের উপস্থিতি কেমন দেখছেন? জি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, পিছে লোকে লোকারণ্য। বিএনপি শত শত নেতা কর্মী এর মধ্যে উপস্থিত হয়েছেন তাদের নেতাকে দেখার জন্য। আপনারা হয়তো ছবিতে দেখতে পেয়েছেন, যারা তারেক রহমান সাহেব এরই মধ্যে সভাস্থলে মানে হোটেলে প্রবেশ করেছেন। তার সাথে আপনারা দেখেছেন যারা মানে মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছেন। আর মিটিং এর এজেন্ডা মূলত বাংলাদেশের আগামী দিনের নির্বাচনকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং নির্বাচনের তারিখ নির্ধারণকেই এরা গুরুত্ব দিচ্ছেন। নির্যাতনের তারিখটি আসলে কবে হবে এবং সংস্কার বিষয়ে কিছু আলোচনা হবে বলে তারা ধারণা করছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে বিএনপি স্থানীয় নেতা কর্মীরা বলছেন। এবং তারেক রহমানের এই মিটিং ধারণা করা হচ্ছে 2 ঘন্টা ধরে এখানে চলবে। 2 ঘন্টা পরে তারা জানাবেন যে তাদের মিটিং এর আসলে আজকে কি কি সিদ্ধান্ত হয়েছে। এবং তারেক রহমানের সাথে বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মী এখানে উপস্থিত আছেন, তার অ্যাডভাইজাররা আছেন। আর আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব, যিনি শফিক সাহেব এখানে আছেন, বাংলাদেশ হাই কমিশনের যে প্রেস মিনিস্টার জনাব আকবর, তিনিও এখানে এসেছেন। এবং শত শত নেতা কর্মী এখন বাইরে অপেক্ষা করছেন তাদের এই সিদ্ধান্ত জানার জন্য। একই সাথে আমি বলতে চাই যে আমি এই মুহূর্তে মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ আসলে অপেক্ষা করছে আজকের এই মিটিং এর আউটকাম জানার জন্য। এবং বাংলাদেশের আপামর জনসাধারণ তাকিয়ে আছে এখন লন্ডনের দিকে। যুক্তরাজ্যের যে অবস্থানরত বাঙালি কমিউনিটি, তারাও তাকিয়ে আছেন আজকের মিটিং এর দিকে। তো আশা করা যাচ্ছে যে একটা ভালো কিছু হবে এবং সমগ্র জাতির প্রত্যাশা পূরণ হবে আজকের এই মিটিং থেকে। এই মিটিং 2 ঘন্টা যাবত চলবে। 2 ঘন্টা পরে আমরা আসলে জানতে পারবো যে তারা কি কি আলোচনা করেছেন বা কি হবে ভবিষ্যতে। আজকের এই বৈঠক, তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের এই বৈঠক ঘিরে অনেক প্রত্যাশা সবার। আসলে এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে এখানে লন্ডনে যারা বিএনপি নেতা আছেন
তাদের কি সাথে আপনার কথা হয়েছে কিনা, যে তারা কি কি ধারণা করছেন, কি কি বিষয় আলোচনা হতে পারে, বা এই বৈঠকে সবার যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে কিনা? তাদের আশা যে প্রত্যাশা পূরণ হবে, আমি বিএনপির এখানকার স্থানীয় নেতাদের সাথে কথা বলেছি, বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলছেন যে আজকের এই মিটিংটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্বের সাথে অনুষ্ঠিত হচ্ছে এবং তারা আশা করছেন যে নির্বাচনের তারিখ নিয়ে যে জটিলতাটা আছে সেই জটিলতাটা আজকে অবশ্যই নিরসন হবে এবং সংস্কার নিয়ে যেই দুই পক্ষের মধ্যে যেই আলাপ আলোচনাটা হচ্ছে সেটাও একটা সুন্দর সমাধানে তারা পৌঁছতে পারবেন এবং দেশের যেই বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে দেশ কোন দিকে যাবে, তাদের রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, সেটাও তারা আজকে অবশ্যই নির্ধারণ করতে পারবেন, এটা প্রত্যাশা করছেন বিএনপির নেতৃবৃন্দ। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে যোগ দিতে এরই মধ্যে বাংলাদেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডনে গেছেন। হোটেলে তারেক রহমানের সাথে কে কে প্রবেশ করেছেন? আমরা হোটেলে দেখেছি যে তার সহযোগী আছেন, হুমায়ুন কবির ছিলেন, এখানে আমির খসরু মাহমুদ আছেন এবং তার সহযোগী যে যারা ছিলেন তারা অনেকেই আগেই হোটেলে ছিলেন। উনি যে সবাইকে নিয়ে আসেননি, অনেকেই আগেই ভিতরে অবস্থান করছিলেন, যে কারণে আমরা সবাইকে দেখতে পাইনি। তবে আশা করা যাচ্ছে যে বিএনপির যেই স্থায়ী কমিটির যেই সদস্যদের মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী তো অবশ্যই আছেন এবং এখানেও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বেশ কিছু অ্যাডভাইজার তারেক রহমান সাহেবের আছেন, তারাও তারেক রহমান সাহেবের সাথে আছেন। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন, তার দেশে ফেরার একটি আলোচনা বা কবে দেশে ফিরতে পারেন এ নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে। এ নিয়ে লন্ডন বিএনপির নেতাদের কোনো বক্তব্য আপনি জানতে পেরেছেন কিনা, বা তার দেশে ফেরার বিষয়ে আজকে কোনো আলোচনা হতে পারে কিনা? অবশ্যই হতে পারে, কারণ হচ্ছে আজকে নির্ধারিত হবে। সবাই আশা করছেন যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন থেকে বাংলাদেশে যাওয়ার জন্য তার প্রতি দেশের একটা প্রত্যাশা আছে। দেশের কোটি কোটি ভোটার বা বিএনপির কোটি কোটি সমর্থক বসে আছেন তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন। কিন্তু বিভিন্ন রকমের টানাপোড়েনের কারণে, বিভিন্ন অনিশ্চয়তার কারণে হয়তোবা তিনি দেশে ফিরছেন না। তো আশা করছেন যে আজকের এই বৈঠকের পর তার দেশে ফেরার পথটা সুগম হবে এবং তার নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হবে এবং আশা করা যাচ্ছে যে আজকের বৈঠকের পর ইনি খুব দ্রুত সময়েই উনি হয়তো দেশে ফিরে যাবেন। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের একটি বক্তব্য দেখেছিলাম, সেখানে তিনি বলেছিলেন তারেক রহমান কেন দেশে ফিরছেন না এটি প্রধান উপদেষ্টা ভালোভাবে জানে। যেহেতু আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক তারেক রহমানের, আমরা আশা করছি হয়তো এর একটি সমাধান চলে আসবে। হাসান, আরেকটি বিষয় জানাবেন, আজকের এই বৈঠক ঘিরে লন্ডন বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে শত শত নেতাকর্মী সকাল 7টা থেকে অনেকে 6টা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। যদিও এখানে পুলিশের পক্ষ থেকে বা নিরাপত্তাজনিত কারণে অনেক মানুষকে জড়ো হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না এবং তাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে, কারণ এই এখানে একটু রেসিডেন্সিয়াল এরিয়া, অনেক বড় বড় হোটেল এখানে আছে, বিভিন্ন দেশের গেস্টরা অবস্থান করছেন, যেন এখানে কোনো ধরনের হট্টগোল না হয়, মিছিল বা মিটিং স্লোগান যেন তারা না দেয়। তো এই শত শত নেতাকর্মীর মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি তারা আহ চুপচাপ ভাবেই দাঁড়িয়ে তাদের নেতাকে অভিনন্দন জানিয়েছেন। তারা অপেক্ষা করছেন, শত শত নেতাকর্মী অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বাহিরে অপেক্ষা করছেন। তবে নিরাপত্তার কারণে কেউই নড়াচড়া করছেন না বা কোনো মিছিল মিটিং এখানে করছেন না। হাসান, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও আপনার সাথে আমরা যোগাযোগ করব। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক চলছে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান রহমান। আমরা এ নিয়ে আলোচনা আরো করব। আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক দিলারা চৌধুরী। অধ্যাপক দিলারা চৌধুরী, আপনাকে স্বাগত। আমরা যে বিষয়টি শুরুতেই জানতে যাচ্ছি, আজকের এই যে বৈঠক তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক, এই বৈঠক নিয়ে দেশের মানুষের অনেক প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হতে পারে আপনার কাছে কি মনে হচ্ছে? অধ্যাপক দিলারা চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অধ্যাপক দিলারা চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব।
এপ্রিলের মধ্যেই নির্বাচন হলে জাতির জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। শুক্রবার সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বরে এসব কথা বলেন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। আরও বলেন, এই বিপ্লব স্থায়ী করতে হলে সংস্কারের প্রয়োজন, এজন্য সব দলই রাজি। এ কারণে যৌক্তিক সময়ের মধ্যেই এই নির্বাচন ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যেও হতে পারে। অবাধ নিরপেক্ষ যেন হয় এবং সেই নির্বাচনের জন্য আগের মতো কোনো পরিবেশ সৃষ্টি না হয়। আর যেহেতু একটা বড় বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের জন্য স্থায়ী করতে হলে আমাদের কিছু সংস্কারের প্রয়োজন, যেটা আমরা সব দলের মাত্র রাজি। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ ও বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গলাচিপা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত সভা সমাবেশ বিক্ষোভ মিছিল বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত 10টার দিকে গলাচিপার চর বিশ্বাস এলাকায় গণ অধিকার পরিষদ ও বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। প্রায় ৩ ঘন্টা পর ভোর ৪টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে গলাচিপা ডাকবাংলোয় অবস্থান নেন নূর। এ ঘটনায় গণ অধিকার পরিষদ ও বিএনপি নেতারা পরস্পরকে দায়ী করেন। তো কেউ বাসায় ফিরতে পারে নাই। আমরা এই বকুলবাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম, সেখানে আমরা একটি স্মরণ সভায় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম। আমরা আগেই জানিয়েছিলাম লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক চলছে। এই বৈঠক নিয়ে আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক দিলারা চৌধুরী। অধ্যাপক দিলারা চৌধুরী, আপনাকে স্বাগত। শুরুতে যে বিষয়টি জানতে চাচ্ছি, আজকে এই তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক, এই বৈঠক নিয়ে রাজনৈতিক দলের পাশাপাশি দেশের মানুষের অনেক প্রত্যাশা। নির্বাচনের সময় নিয়ে যেহেতু অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে একটু দূরত্ব আছে, এই সংকট সমাধান হবে কিনা আজকে? ধন্যবাদ। এবং আপনি ঠিকই বলেছেন, রাজনৈতিক দল শুধু নয়, আমাদের দেশের লোকজন সবাই আশা করছে যে যেহেতু এই বৈঠকটা একদম সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে, মানে একেবারে সামিট লেভেলে, এখানে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কয়েকটা ইস্যুতে, ওসব ব্যাপারে আলাপ আলোচনা করে একটা সমঝোতার ভিত্তিতে কিছু একটা ফলাফল আমরা আশা করছি আর কি, যাতে রাজনীতিতে যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং একটা গুমট পরিবেশ তৈরি হয়েছে, সেটা কেটে যাবে বলে আশা করা হচ্ছে আর কি। চৌধুরী, আজকের যে বৈঠক তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের, এই বৈঠকে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? প্রথম কথা, প্রভাব পড়তে পারে যে আপনার যে নির্বাচন নিয়ে যে আপনার একটা মানে মুখোমুখি অবস্থান, যে বিএনপি বলছে ডিসেম্বরে এবং প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের যিনি আপনার প্রধান উপদেষ্টা, উনি ওনার থেকে সরে এসছেন, উনি বলেছেন এপ্রিলে। এটাই আমার মনে হয় একটা প্রাধান্য পাবে। তবে একটা জিনিস হলো কি, এই জিনিসটা রিজলভ করতে হলে প্রফেসর ইউনূসের যে পয়েন্টটা, যে উনি একটা ভালো নির্বাচন দেবেন এবং সেই নির্বাচন করার জন্য সংস্কারের প্রয়োজন আছে, সেই সংস্কারগুলি এবং আপনার বিচার, যে দুটা আপনার জুলাই অভ্যুত্থানের যে ফসল, সেই ফসলটা ঘরে তোলার জন্য প্রয়োজন, সেই জন্য উনি আপনার জুন থেকে সরে এসে এপ্রিলে এটা দিয়েছেন। এই দুটা জিনিসও আমার মনে হয় আলাপ হবে। শুধু যে নির্বাচনের তারিখ নিয়ে আলাপ হবে তা না, আরও একটা ইস্যু যেটা আছে সেটা হলো যে বিচার এবং সংস্কার, এই ব্যাপারে বিএনপির আপনার সহযোগিতা এবং এই ব্যাপারে বিএনপি কতখানি ছাড় দিতে পারে,
কতখানি সময় দিতে পারে প্রফেসর ইউনূসকে, সেটা নিয়েও আমার মনে হয় এটা আলাপ হবে। দিলারা চৌধুরী, আমরা বিএনপির বিভিন্ন নেতাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আজকের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে যেহেতু দুই মত আছে, ডিসেম্বর না এপ্রিল, তো মাঝামাঝি একটি সময় ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব দিতে পারেন তারেক রহমান ডক্টর ইউনূসকে। আসলে এই প্রস্তাব হলে এটি দেশের জন্য কতটুকু ইতিবাচক হবে? এখন ওই যে যেটা আপনার এপ্রিল মাসে দিয়েছেন প্রস্তাব প্রফেসর ইউনূস, সেটাই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কতগুলি যুক্তি দেখিয়েছেন যে আপনার রোজা থাকবে, সে সময় ক্যাম্পেইন করা যাবে না, এটা ব্যয়বহুল হবে। হ্যাঁ, ওনার যুক্তি ঠিক আছে হয়তো, কিন্তু কথা হলো যে প্রফেসর ইউনূস যেটা চাচ্ছেন সেটা হলো যে আপনার সংস্কার এবং বিচারটা শেষ করা। এখন এপ্রিল মাসে দিলে যে যুক্তিগুলি দেখিয়েছেন মহাসচিব, সেগুলি হয়তো গ্রহণযোগ্য, কিন্তু কথা হলো যে আমরা কিন্তু বাংলাদেশে একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আছি। ঠিক একটা স্বাভাবিক অবস্থায় যেভাবে নির্বাচন হয়, ধীরে সুস্থে ক্যাম্পেইন, এগুলি তো আমাদের যে অস্বাভাবিক অবস্থা, সেখানে বোধহয় এগুলি কিছুটা অ্যাডজাস্ট করা বা ইগনোর করা সম্ভব। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ডেট আমি জানি না সেটা আপনার কি ধরনের প্রস্তাব আসবে, কিন্তু দি ক্রাক্স অফ দি প্রবলেম, আসল কথাটাই হলো যে আপনার সংস্কার এবং বিচার কাজ শেষ হবে কিনা। এই দুটা আরেকটি বিষয় জানতে যাচ্ছি, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে 5 আগস্টের পরে সবার ধারণা ছিল শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এখন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আজকে কোনো আলোচনা বা কোনো তারিখ নির্ধারণ হতে পারে কিনা, কি মনে হচ্ছে আপনার? আমাদের কোনো পরিবর্তন হবে না। জি, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যদি বলতেন যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আজকের এই বৈঠকে কোনো আলোচনা হতে পারে কিনা ডক্টর ইউনূসের সাথে? সরি, আমি ঠিক বুঝতে পারলাম না। তারেক রহমান দীর্ঘদিন যাবৎ লন্ডনে অবস্থান করছেন। 5 আগস্টের পরে অনেকের ধারণা ছিল শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন। তো এখন পর্যন্ত যেহেতু ফেরেননি, আজকে ডক্টর ইউনূস তার সাথে বৈঠক করছেন, এই বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো দিক নির্দেশনা আসতে পারে কিনা? আমার মনে হয় এটা আলাপ হবে, কারণ এটা প্রিকারসার হিসেবে যেটা দেখা গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে ওনার দেশে আসার কোনো অসুবিধা নেই। তো এটা একটা সিগন্যাল যে এখন দেশে আসলে তার কোনো অসুবিধা নাই। তো এটা আলোচনা হতে পারে, এবং তারেক রহমান যদি দেশে ফিরে আসেন তাহলে আমার মনে হয় উনি যখন একদম গ্রাউন্ড রিয়েলিটিজের সঙ্গে থাকবেন, তখন আপনার সরকারের সঙ্গে সহযোগিতা, সমঝোতা এসব ব্যাপারে অনেক সহজ হয়ে যাবে আর কি। দিলারা চৌধুরী, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লন্ডনে বৈঠক চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ডক্টর ইউনূসের, সেই বৈঠক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী। গুম করে নির্যাতন ও হত্যার ৬৭% বেশির ঘটনার জন্য দায়ী পুলিশ, র্যাব, ডিবি ও সিসিটিসি। সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে, প্রায় ১৫০০ অভিযোগ যাচাই বাছাই শেষে এ পরিসংখ্যান দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। এ পর্যন্ত যাচাই করা ঘটনাগুলো ঘটেছে ৩৬ জেলায়। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। যখন শক দেয়া হলো পুরো শরীরটা ফুটবলের মতো গোল হয়ে গেল, এরকম ৮ থেকে ১০ বার আমাকে শক দেয়া হয়েছে। এই কথাগুলো আয়নাঘরের নির্যাতনের শিকার ভুক্তভোগীর। শুধু একজনই না, এমন অনেকের নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। প্রতিবেদনে গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, নির্যাতনের পর আটক ব্যক্তিদের অনেককেই বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। যাদের হত্যা করা না হতো তাদেরকে আটক রেখে নির্যাতন করত বাহিনীগুলো। কমিশনের প্রতিবেদনে বলা হয়, ঢাকা সেনানিবাসের ভেতরে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র ছিল ডিজিএফআই এর কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি। এটি মূলত আয়নাঘর নামে পরিচিত। এটি সবচেয়ে কুখ্যাত আটক কেন্দ্রগুলোর অন্যতম, যেখানে ব্যাপক নির্যাতন এবং দীর্ঘদিন আটক রাখা হতো। অপহরণ করার জন্য মাঝে মধ্যেই র্যাবের গোয়েন্দা বিভাগ সহায়তা করত।
এই র্যাবের বিরুদ্ধেই সবচেয়ে বেশি গুমের অভিযোগ। গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিতে বিশেষ আদালত গঠনের আহ্বান মানবাধিকার কর্মীদের। যে অবকাঠামো আছে বিচার ব্যবস্থার, সেটা খুবই দীর্ঘসূত্রিতা। প্রিভিয়াস লাখ লাখ মামলা এমনি পড়ে আছে আমাদের এখানে। সে স্বল্প পরিমাণ জজ, স্বল্প পরিমাণ আদালত, লজিস্টিক সাপোর্ট নাই। সুতরাং এই গুম খুনের মামলা যদি নিষ্পত্তি করতে হয়, তাহলে পার্টিকুলারলি একদম নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে একটা কোর্ট ফুল নির্ধারণ করে দিয়ে সে শুধু গুম খুনের মামলাই করবে, আর কোনো কিছু করবে না। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে 2024 সালের 27 আগস্ট কমিশন গঠন করে সরকার। 4 জন প্রধান উপদেষ্টার কাছে তৃতীয় প্রতিবেদন জমা দেয় কমিশন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ থাকায় যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সয়দাবাদ মোড় পর্যন্ত 1.5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে টোল প্লাজায় পরিবহনের চাপ পড়ায় যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে যমুনা সেতু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান। যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ ও যমুনা সেতুর থানা পুলিশ। এদিকে পদ্মা টোল প্লাজায় গাড়ির চাপ রয়েছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে টোল প্লাজা থেকে। পটুয়াখালীতে ভোর থেকে সব বাস টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এর মধ্যে আগামীকাল পর্যন্ত বিক্রি হয়েছে দূরপাল্লায় চলাচলকারী 2 শতাধিক বাসের টিকিট। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড়, যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ থাকার কারণে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে সয়দাবাদ মোড় পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, যানজটের এখন কি পরিস্থিতি দেখছেন, আর মূলত এই যানজট কখন থেকে শুরু হয়েছে? আপনারা জানেন যে ঈদ শেষে প্রিয়জনদের সাথে, ঈদ শেষে স্বজনদের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। শুক্রবার আজকে ভোর থেকে কিন্তু আমরা দেখেছি যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজা থেকে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। মূলত সকাল থেকে সয়দাবাদ মোড় পর্যন্ত 4 কিলোমিটার যানজট ছিল। এখন কিন্তু সেই যানজট কমে গেছে। এখন যানজট প্রায় 1.5 কিলোমিটার আছে। সেতুর পশ্চিম গোল চত্বর থেকে 1.5 কিলোমিটার এই যানজটের সৃষ্টি হয়েছে। আসলে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 22 জেলার পরিবহন চলাচল করে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক দিয়ে, এবং ঈদে কিন্তু এখানে পরিবহনের চাপ দ্বিগুণ থাকে। যে কারণে কিন্তু আজকে শুক্রবার, যে রবিবার থেকে মানুষের যে যাদের ছুটি ছিল, অফিস শুরু হবে, তারা কিন্তু আজকে শুক্রবারে আসলে যাত্রা শুরু করেছে। যে কারণে আমরা দেখি যে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে 4 লেন হওয়া সত্ত্বেও আসলে যমুনা সেতুর যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজাতে এই সফটওয়্যারের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে সময় বেশি লাগছে। যে কারণে কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে যানজটটা কিছুটা কমেছে এবং 1.5 কিলোমিটার এলাকা জুড়ে এখনো কিন্তু যানজট রয়েছে। তবে যদি আসলে ম্যানুয়াল পদ্ধতিতে টোল প্লাজার থেকে গাড়িতে টোল নেওয়া হতো, তাহলে কিন্তু এটি সময় কম লাগতো এবং এই যানজটের সৃষ্টি হতো না। আমরা দেখেছি যে যমুনা সেতুতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহন, ট্রাক, প্রাইভেট কার, মোটর সাইকেল সব ধরনের যানবাহন যাচ্ছে, এবং এই যানবাহনের বাড়তি চাপের কারণে কিন্তু আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে। যদিও সেখানে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ কাজ করছে, এবং হাইওয়ে পুলিশ এবং যমুনা সেতু থানার যিনি পুলিশ অফিসার আছে আসাদুজ্জামান, তিনি জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এই যানজটটি কমে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু যান চলাচল স্বাভাবিক হবে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে যানজট থাকলে কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেন আছে, সে লেনে কিন্তু কোনো যানজট নেই এবং নির্বিঘ্নে পরিবহন চলাচল করছে। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন মানুষ, এর জন্য যমুনা সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। ঢাকা ফেরার আরো খবর জানবো। কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, রেল স্টেশনে কি পরিস্থিতি দেখছেন? কমলাপুরে যারা আসছেন, ঢাকায় আসছেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা ভোগান্তির?
দেখুন, আমি আজ সকাল থেকেই রয়েছি কমলাপুর রেল স্টেশনে এবং রেলযাত্রা কিন্তু বাংলাদেশের যে মানুষ তাদের কাছে কিন্তু রেলযাত্রা বরাবরই পছন্দের একটি যাত্রা। এর প্রথম এবং প্রধান যে কারণ সেটি হচ্ছে কোনো প্রকার যানজট নেই। আর বাংলাদেশের রেলযাত্রার অন্যতম যে ভোগান্তি সেটি হচ্ছে শিডিউল বিপর্যয়, এবং এবার আমরা যেমনটি লক্ষ্য করেছি যে এবার কিন্তু শিডিউল বিপর্যয়ের যে ভোগান্তি সেই ভোগান্তি ছাড়াই কিন্তু যাত্রীরা এবার ভ্রমণ করেছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে যারা ফিরতি যাত্রী তাদের পাশাপাশি অনেকেই কিন্তু আজ যাত্রা শুরু করেছে। তারা যেমনটি জানিয়েছেন যে তারা ঈদের ভোগান্তিকে পাশ কাটিয়ে তারা আজ যাত্রা করছে তাদের নির্ধারিত গন্তব্যে। অনেকেই আসলে ঈদের ডিউটি শেষ করে তারা এখন ছুটি পেয়েছে, যার কারণে তারা এখন যাচ্ছেন নারীর টানে তাদের বাড়িতে ফিরছেন। আর একটি বিষয় যেটি লক্ষ্য করেছি যে অনেকেই কিন্তু মাস্ক পরে তারপর তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ভ্রমণ করছে। পাশাপাশি কিছু মানুষ রয়েছে যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা মাস্ক পরিধান না করেই ভ্রমণ করছে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু মাইকিং করা হচ্ছে এবং পাশাপাশি যে গেট সেই গেটেও কিন্তু বিভিন্নভাবে চেকিং করার চেষ্টা করা হয়। তবুও কিন্তু অনেকেই তাদের এই নিয়মকানুনগুলো মানছে না, মাস্ক না পরেই তারা ভ্রমণ করছে। আবার অনেকে বলছে তারা কোনো কিছু জানে না। তো এই বিষয়ে আসলে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কিছুটা কঠোর হয় সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা যদি নিয়মকানুন মেনে তারপর ভ্রমণ করে সেক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকি কিন্তু তারা এড়িয়ে যেতে পারে। আর আজ যে কয়টি ট্রেন এসেছে কোনো ট্রেনই কিন্তু শিডিউল বিপর্যয়ের ঝামেলায় পড়েনি। যে ট্রেনগুলো সকাল 7টা 8টা 9টার মধ্যে কিন্তু ট্রেনগুলো চলে এসেছে। আর এখন যে যাত্রীরা রয়েছে তারা এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু তাদের ঈদের যাত্রার জন্য তারা আসলে এখন অপেক্ষা করছে। তারা এখন তাদের নির্ধারিত যে ট্রেন সেই ট্রেন স্টেশনে যখন আসবে, আসার পরপর তারা তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা দিবে। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ভোগান্তি ছাড়াই ফিরছেন রেল স্টেশন থেকে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ। বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদী থেকে আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুদিনে দুজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ একজন। পুলিশ জানায় সকাল 10:30টার দিকে আলীকদমের তৈনখাল নৌঘাট এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভেসে আসতে দেখে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত পর্যটকের নাম স্মৃতি। এর আগে গতকাল শেখ জুবাইরুল ইসলামের মরদেহ মাতামুহুরী নদী থেকে উদ্ধার করা হয়। ট্যুর এক্সপার্ট নামের একটি ভ্রমণ গ্রুপের 33 সদস্যের একটি দল গত বুধবার আলীকদমে পৌঁছায়। দলটি দুভাগে বিভক্ত হয়ে ভ্রমণে অংশ নেয়। এর মধ্যে ট্রেকিং করে বাকিরা ফিরে এলেও নিখোঁজ ছিলেন 3 জন। এখনও নিখোঁজ আরেক পর্যটক হাসান চৌধুরীর সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।